আসসালামু আলাইকুম। মনিরুলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই অধ্যায়ে 3 নং সৃজনশীলের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা গত দুটা ক্লাসে 1 এবং 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা 3 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো সমাধান করার আগে আমরা আমাদের উদ্দীপক এবং লেনদেনগুলো পড়ে নেই। লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া 2 মে 2025 তারিখে তার আইন ব্যবসায় চালু করেন। প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ: মে 2 তারিখ আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। মে 4 তারিখ অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। মে 8 তারিখ ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। 12 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 90,000 টাকা। 16 তারিখ অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা। 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। 27 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। এবং 30 তারিখ বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। এই ছিল মোটামুটি আমাদের এখানে 8টা লেনদেন। এই লেনদেনগুলো দ্বারা আমাকে প্রশ্ন সমাধান করতে হবে। তো আমরা ক নম্বর প্রশ্ন দেখি। ক নম্বর প্রশ্ন বলেছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করা। অর্থাৎ আমি যে সেবা সরঞ্জামটা কিনেছি সেই সেবা সরঞ্জামের কত টাকা এখনো পরিশোধ করা হয়নি, অপরিশোধিত। এখানে যে সেবা সরঞ্জামটা ক্রয় করা হয়েছে সেই সেবা সরঞ্জামের কত টাকা এখনো পরিশোধ করা হয়নি তার পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো এটা যদি আমরা নির্ণয় করতে যাই, কোন কোন তারিখ এখানে আসবো আমরা একটু দেখি। 8 তারিখে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছিল 40,000 টাকা। অর্থাৎ 8 তারিখে ধারে বা বাকিতে একটা সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছিল যার মূল্য ছিল 40,000 টাকা। এবং 30 তারিখে এসে সেই ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হয়েছে 30,000 টাকা। অর্থাৎ 40,000 টাকা দিয়ে একটা সেবা সরঞ্জাম কেনার পরে আমি 30,000 টাকা পরিশোধ করেছি। আর আমাকে বের করতে বলছে অপরিশোধিত, অর্থাৎ যেটা এখনো পরিশোধ করা হয়নি। তাহলে যে টাকাটা পরিশোধ করা হয়নি সেটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? যত টাকা দিয়ে কিনেছি সেখান থেকে যত টাকা পরিশোধ করেছি সেটা মাইনাস করতে হবে। তাহলে আমরা অপরিশোধিত মূল্য পেয়ে যাব। তো আমরা 1 নং অঙ্কের 3 নং সৃজনশীলের ক নং অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য পরিশোধ। তারিখ, বিবরণ, টাকা, টাকা। তাহলে আমরা প্রথমে যত টাকা দিয়ে সেবা সরঞ্জামটা ক্রয় করেছিলাম তার পরিমাণটা লিখবো। 8 তারিখ 2025 মে 8 ধারে সেবা সরঞ্জাম ক্রয় $40,000 টাকা। এবং সেখান থেকে 30 তারিখে যত টাকা পরিশোধ করেছি সেটা বাদ দিব। পরিশোধ করা হয়েছে 30,000 টাকা। তাহলে মাইনাস সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ তাহলে 40,000 টাকা থেকে যে টাকাটা আমি
পরিশোধ করেছি সেটা বিয়োগ করলে যেটা থাকবে, তাহলে 40 থেকে 30 গেলে থাকলো কত? 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে আমার, এই যে 10,000 টাকা আমরা পেলাম, এই 10,000 টাকা হচ্ছে আমাদের জন্য অপরিশোধিত মূল্য, অর্থাৎ এখনো আমরা এই 10,000 টাকা পরিশোধ করা হয়নি। তাহলে অপরিশোধিত মানে হচ্ছে যেটা পরিশোধ করা হয়নি। এই ছিল আমাদের ক অঙ্কের সমাধান। এভাবে আমাদের ক অঙ্কের সমাধানটা করতে হবে। তো এখন আমরা খ অঙ্কের সমাধানে যাই। কি বলেছে? মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা মালিকানা সত্ত্বের যেটা সূত্র রয়েছে সেই সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি? মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে পারি। মালিকানা সত্ত্বের যে সূত্রটা সেটা খুবই একটা সিম্পল এবং সহজ একটি সূত্র। সেই সূত্রের সাহায্যে আমরা কি করব? মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। তো আমরা খ নং সৃজনশীলের সমাধানে যাচ্ছি। আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। আমরা জানি মালিকানা সত্ত্ব সমান মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উৎপন্ন। এই যে উপর আমরা লিখেছি এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় করার সূত্র, যে মালিকানা সত্ত্ব সমান মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। শুধুমাত্র এই চারটি উপাদান দ্বারা আমরা কি করতে পারি? মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারি। যত প্রকার মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলবে আমরা এই সূত্রের সাহায্যে মালিকানা সত্ত্ব পরিমাণটা নির্ণয় করব। যদি আমরা এই সূত্রের সাহায্যে মালিকানা সত্ত্ব নির্ণয় করি তাহলে আমাদের মালিকানা সত্ত্ব ভুল হবে না। তো আমরা ছক কাটি। তারিখ, বিবরণ, টাকা, টাকা। তারিখ, বিবরণ, টাকা, টাকা। এ হচ্ছে আমাদের খ নং অঙ্কের ছক। এই ছকের মাধ্যমে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে। তো মালিকানা সত্ত্বে প্রথমে কি আসবে? মূলধন। আমরা লিখেছি কি আসবে? মূলধন। তো মূলধন কোনটা? প্রথমে ব্যবসায় যে টাকা বিনিয়োগ করা হয় বা যে সম্পত্তিগুলো বিনিয়োগ করা হয় সেই সম্পত্তিগুলো এবং নগদ টাকার যোগফলই হচ্ছে মূলধন। তাহলে এখানে কি বলেছে? যে আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, তাহলে সেটা হচ্ছে আমার কি? মূলধন। তাহলে 2025 মে 2 তারিখ আইন পেশায় বিনিয়োগ। বিনিয়োগ হলো টাকা করে 1 লক্ষ টাকা লিখে দিলাম। তার পরবর্তীতে অফিস ভাড়া পরিশোধ। অফিস ভাড়া, যেহেতু ব্যবসা করতে গিয়ে সে একটি অফিস ভাড়া নিয়েছে, তার ভাড়া পরিশোধ করতে হয়েছে বা পরিশোধ করেছে। আর অফিস ভাড়া ব্যবসার জন্য একটি ব্যয়। অফিস ভাড়া, বেতন এগুলো ব্যবসার জন্য একটি ব্যয়। তাহলে ব্যয় হলে আমরা কি করবো? মালিকানা সত্ত্ব মাইনাস করব। তাহলে 4 তারিখ মাইনাস অফিস ভাড়া পরিশোধ। অফিস ভাড়া পরিশোধ 18,000 টাকা। আমরা মাইনাসের যে টাকাটা থাকবে সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে দিব। তারপরে 8 তারিখ ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে। সেবা সরঞ্জাম আমার জন্য বা এই প্রতিষ্ঠানের একটি সম্পদ। সম্পদ ক্রয় করলে কখনো মালিকানা সত্ত্বের প্রভাব ফেলে না, কারণ সম্পদ ক্রয় করলে ব্যয় হয় না এবং কি আয়ও হয় না।
তাহলে সম্পদ ক্রয় করলে মালিকানা সত্ত্বে কোনো প্রভাব পড়ে না, তাহলে এই লেনদেনটি মালিকানা সত্ত্বে আসবে না। 12 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। তো যেহেতু একটা আইনি প্রতিষ্ঠান বা একটা হচ্ছে উকিলের চেম্বার বা একটা সেবাধনী প্রতিষ্ঠান, তো সেবাধনী প্রতিষ্ঠান কি করবে, বিভিন্ন সেবা দিয়েই টাকা উপার্জন করবে বা আয় করবে। তাহলে এখানে মক্কেলকে নগদে যে আইনি সেবাটা দেওয়া হলো, আইনি সেবা দেওয়ার ফলে প্রতিষ্ঠান আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আয় বৃদ্ধি হলে কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে আমরা 12 তারিখ প্লাস আইনি সেবা প্রদান, আইনি সেবা প্রদান 90,000 টাকা। তার পরবর্তীতে আমাদের 16 তারিখ বলেছে অফিস কর্মচারী বেতন পরিশোধ। যেহেতু তার অফিসে একজন কর্মচারী রয়েছে, সেই কর্মচারীকে বেতন দিতে হয়, আর বেতন একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাহলে সেটা মাইনাস হবে। 16 তারিখ মাইনাস কর্মচারী বেতন প্রদান। কর্মচারীকে বেতন প্রদান 10,000 টাকা। ওকে, তারপরে কি বলেছে, তারপরে 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে। তো মালিকানা সত্ত্বে সম্পদ এবং দায়ের কোনো স্থান নেই, তাহলে মালিকানা সত্ত্বে যে সম্পদ এবং দায় যেহেতু আসে না, বা সম্পদ এবং দায় কোনো প্রভাব ফেলে না, সো এটা আসবে না। তবে 27 তারিখ মক্কেলদের ধারে সেবা দেওয়া হলো। সেবা দিয়েছে, আয় হয়েছে, সেটা নগদে হোক আর ধারে হোক, নগদে দেখ আর ধারে দেখ, আয় হয়েছে, আয় হলে সেটা প্লাস করতে হবে। তাহলে আমরা সেটা প্লাস করে দেব, প্লাস ধারে সেবা প্রদান, ধারে আইনি সেবা প্রদান। ধারে আইনি সেবা প্রদান 60,000 টাকা। তার পরবর্তীতে কি বলেছে, 30 তারিখে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। 30 তারিখে যে লেনদেনটা বলেছে সেটা আমরা সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করেছি, দায় কমেছে, সম্পদ কমেছে, তাহলে সেটা মালিকানা সত্ত্বে আসবে না। তো আমরা এই লেনদেনগুলো যোগ করব, দেখি কত হয়। 1 লক্ষ টাকা থেকে 18,000 টাকা চলে গেলে 82,000 টাকা, 82,000 টাকা থেকে সাথে 90,000 যোগ করলে কত হয়, 1 লাখ। তো 1 লক্ষ টাকা মাইনাস 18,000 টাকা প্লাস 90,000 টাকা মাইনাস 10,000 টাকা প্লাস 60,000 টাকা, যোগ বিয়োগ করলে 1 লক্ষ টাকা মাইনাস 18,000 টাকা প্লাস 90,000 টাকা মাইনাস 10,000 টাকা প্লাস 60,000 টাকা। তাহলে 90, 1 লক্ষ থেকে 18 গুলো 82, 82 আর 90 কত হচ্ছে, 1 লাখ 72, 62 থেকে 2,02,000 টাকা আসতেছে। ওকে, তাহলে আমরা যোগফলটা দেখি। 1 লক্ষ টাকা মাইনাস 18,000 টাকা প্লাস 90,000 টাকা মাইনাস 10,000 টাকা প্লাস 60,000 টাকা। এক লক্ষ মাইনাস 18 প্লাস 90 মাইনাস 10 প্লাস 60। 72, 82 প্লাস 90 2,22,000 টাকা। আমরা যোগ বিয়োগ করার পরে পেলাম 2,22,000 টাকা। এই হচ্ছে আমাদের
মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। এভাবে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে। এই ছিল আমাদের খ অঙ্কের সমাধান। গ নাম্বার কি বলেছে? গ নাম্বার বলেছে যে মে মাসের 18, 12, 25, 8, 12, 25 ও 30 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। 4টি লেনদেন নিতে বলেছে, 8 তারিখ, 12 তারিখ, 25 তারিখ ও 30 তারিখ। তাহলে এই 4টা লেনদেন দ্বারা কিভাবে হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে হয় তা দেখব। তারিখ, উদ্বৃত্ত, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমরা প্রথমে আমাদের ঘরটাকে 3 ভাগে ভাগ করে নিব, তারপর আমরা এখানে লিখব তারিখ, উদ্বৃত্ত এ সমান সম্পদ সমান সমান এল সমান দায় প্লাস ওই মালিকানা সত্ত্ব। তো আমরা দেখি 8 তারিখে 8 তারিখে কি বলেছে? ধারের সেবা সরঞ্জাম ক্রয় করেছি। ধারের সেবা সরঞ্জাম ক্রয় করেছি, তাহলে আমার সম্পদ সরঞ্জাম বাড়বে, আর হচ্ছে দায় পাওনাদার বাড়বে। এই জন্য আমরা ওই লেনদেনের জন্য সম্পদ এবং দায়ের ঘর কেটে ফেললাম। তারপরে 12 তারিখ মক্কেলদের নগদের সেবা দেওয়া হলো, তো নগদের একটি ঘর হবে, নগদ টাকার ঘর হবে, তো নগদ টাকার ঘর কাটলাম। যদিও নগদ টাকার ঘরটা আমার আগে কাটা দরকার ছিল, তো আমি নগদ টাকার ঘরটা আগেই কাটি, রেখে দিই। সরঞ্জাম 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তো ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা নগদ টাকা পেয়েছি, নগদের ঘর আছে, আর আমার দায় পাশে ব্যাংক ঋণের একটি ঘর কাটবে, ব্যাংক বা শুধু ঋণের একটি ঘর কাটবো, যেহেতু এটা দায়, ঘর কাটলাম। এবং 30 তারিখে বলছে সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করেছি। তো এই হচ্ছে আমাদের ছক। প্রথমে তাহলে 8 তারিখের লেনদেন গুলো আমরা লিখি। 2025 মে 8 থেকে কি বলেছে? ধারের সেবা সরঞ্জাম ক্রয়। তাহলে সেবা সরঞ্জাম ক্রয় করেছি, আমার সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে, তাহলে সরঞ্জাম বৃদ্ধি করলাম 40,000 টাকা। আর যেহেতু ধারে ক্রয় করেছি, ধারে ক্রয় করলে পাওনাদার বৃদ্ধি পায়, তাহলে পাওনাদার করে বসাবো 40,000 টাকা। তো যোগ বিয়োগ করার মতো কিছু নেই, যা আছে তাই বসালাম, এখানে যা আছে তাই বসিয়ে দিই। 12 তারিখে বলেছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো, নগদে আইনি সেবা দিয়ে নগদ টাকা পেয়েছি, তো নগদের ঘরে বসাবো, মানে 90,000 টাকা নগদ বৃদ্ধি পাবে। আর যেহেতু সেবা দিয়ে আয় হয়েছে, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। নব্বই টাকা বৃদ্ধি পাবে। তো তারপরে 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি নগদ টাকা পেয়েছি, তো আমি চাইলে এখানে নগদ টাকা বৃদ্ধি করতে পারি। তো যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আমরা 1 লক্ষ টাকা নগদ বাড়িয়ে দিব 25 তারিখ। আর হচ্ছে দায় বৃদ্ধি পেয়েছে, ঋণ বাড়িয়ে দিব 1 লক্ষ টাকা। এখানে হচ্ছে 1,90,000, এখানে 40, এখানে 40, এখানে 1 লাখ, এখানে 90। তো লাস্টে হচ্ছে 30 তারিখ বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করার কারণে নগদ টাকা হ্রাস পেয়েছে, 30,000 টাকা আমরা নগদ টাকা হ্রাস লিখবো। নগদ টাকা 30,000 টাকা আমরা কমিয়ে দিব, এবং যে টাকা পেত তাকে টাকা দিবি, সে আমাদের কি ছিল? পাওনাদার। পাওনাদারকে টাকা দেওয়ার ফলে পাওনাদারও হ্রাস পেয়েছে, 30,000 টাকা পাওনাদার কমিয়ে দিব।
এখন আমরা যোগ বিয়োগ করবো। 1,90,000 থেকে 30 গেলে 1,60,000, এখানে 40-এর 40, এখানে 40 থেকে 30 গেলে 10, এখানে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা, আর এখানে 90,000 টাকা 90,000 টাকা। এই ছিল আমাদের সম্পদ এবং দায়গুলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মোট সম্পদ, আমার সম্পদ যতগুলো রয়েছে মোট সম্পদের যোগফল বের করব। তাহলে মোট সম্পদের আমরা যোগফলটা বের করি, কত টাকা হয়? 1,60,000 এবং 40 যোগ করলে হয় কত? 1,60,000 এবং 40 যোগ করলে হচ্ছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। আর দায় পাশে হচ্ছে কত? 10 এবং 90 যোগ করলে হচ্ছে 1 লক্ষ, আর 1 লক্ষ যোগ করলে হচ্ছে কত? 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের 3 নং সৃজনশীলের গ নংয়ের সমাধান। যে তারিখগুলো নিয়ে আমাকে হিসাব সমীকরণ করতে বলেছিল সেই তারিখগুলো নিয়ে আমি হিসাব সমীকরণ করেছি। সেই তারিখের লেনদেনে যে যেখানে প্রভাব ফেলেছে সেভাবে আমরা কি করেছি? লেনদেনের সমাধান করেছি। এভাবে আমাদের গ নং সৃজনশীলের সমাধান করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আগামী কোনো ক্লাসে 4 নং সৃজনশীলের সমাধান নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।